স্বস্তির সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে। বাংলাদেশে এই শেখ হাসিনা পদত্যাগ করছে, এই নিউজটি করেছেন শেখ হাসিনারই আজ্ঞাবহ সংবাদ মাধ্যম। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। হঠাৎ কেন এই বৈঠক? এটি নিয়ে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, বিশেষ করে বিএনপির অভ্যন্তরে। এই বৈঠক কি হতে পারে? আওয়ামী লীগ করলোটা কি? আওয়ামী লীগ কি তাদের কথা না শুনতে, যারা না শুনেছে, যারা এটা নিয়ে তর্ক করছে, কুতর্ক করছে, দলীয় সিদ্ধান্তের বিপরীতে কথা বলছে, তাদের ব্যাপারে কি আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবশ্য খুবই মোলায়েম কণ্ঠে একটা হুঙ্কার দিয়েছেন। উনি বলেছেন সময় মতো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সময়টা কবে আসবে কেউ জানে না। উনি কি জানেন? না, উনিও জানেন না। আচ্ছা, এখন আসুন আপনার আরেকটি বিষয় নিয়ে কালবেলা প্রশ্ন তুলেছেন যে আপনি বলেছেন আপনার আশ্রমে 300-র উপরে লোক থাকে, অসহায় ব্যক্তিরা থাকে, কিন্তু সেখানে বাস্তবতা হলো আপনার 300 জনের 10 ভাগ তারা উপস্থিতি পেয়েছে, মাত্র 30 জন 40 জন। এই জায়গাটাই ওরা ভুল করছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। হঠাৎ করেই খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। হঠাৎ কেন এই বৈঠক? আর এই বৈঠককে কেন্দ্র করে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিএনপির অভ্যন্তরে। দর্শক, এই বৈঠকটি কী বিষয় নিয়ে হতে পারে তা আজকের নিউজটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, সেই সাথে আরও একটি ভিডিও দেখবেন। সেটা হলো, বিএনপি কিন্তু ঘোষণা দিয়েছিল উপজেলা নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মীরা অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। দর্শক, বিএনপি কিন্তু তার কথা রেখেছে, অর্থাৎ যারা এই নির্বাচনকে প্রত্যাহার করেনি তাদেরকে বহিষ্কার করেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ কি তা পেরেছে? দর্শক, এই বিষয়টি নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করেছেন মাসুদ কামাল। প্রিয় দর্শক, আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো ভেলকিবাজিতে ধরা খেয়ে গেল মিল্টন সমাদ্দার। দর্শক, প্রচার করেছে 300 জন লোক তার আশ্রয়ে আছে, কিন্তু বাস্তবে পাওয়া গেছে 30 থেকে 40 জন। দর্শক, এই বিষয়টি নিয়ে খোদ মুখ খুলেছেন মিল্টন সমাদ্দার। তো আমরা তার কাছ থেকেই জানবো আসল রহস্য। প্রিয় দর্শক, আজকের নিউজটি কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে আর কথা বলবো না, চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এবং যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। হঠাৎ কেন এই বৈঠক? এটি নিয়ে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, বিশেষ করে বিএনপির অভ্যন্তরে। এই বৈঠক কি হতে পারে? আমরা জানি যে ঈদের সময় তারা গিয়েছিলেন সিনিয়র নেতারা, সেখানেও প্রায় 1.5-2 ঘন্টা কথা হয়েছে। কালকে তারা কথা বলেছেন আবারও। তো কাল রাতের এই বৈঠকে মির্জা ফখরুল আর বেগম খালেদা জিয়া ছাড়া কেউ ছিলেন না, এবং এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত হবে। অনেকগুলো বিষয় আছে। সামনে দল কিভাবে চলবে, তার আন্দোলন কৌশল কি হবে, তার মিত্র কে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন কোন পথে, দলের ভিতরে এখন একটি টানাপোড়েন আছে। কেউ মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভারতের উপরেই নির্ভরশীল এবং ভারতের দৃষ্টিতে দেখছে, সুতরাং এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করে নেই, ভরসা করা ঠিক হবে না, বরং উচিত হবে চীনের দিকে ঝুঁকে পড়া। এরকম একটা টানাপোড়েন আছে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে কে বন্ধু হবে সেটি নিয়ে একটা দলের ভিতরে টানাপোড়েন আছে। তবে যারা সুদূর প্রসারী চিন্তা করেন তারা মনে করেন বাংলাদেশের যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এই সংগ্রামে আসলে পশ্চিমা বিশ্বের কোনো বিকল্প নেই, এবং আলটিমেটলি যতই ভারত এক ধরনের পিছন থেকে ছুরি মারুক না কেন, শেষ পর্যন্ত পশ্চিমারা বুঝতে পারবে এবং তারা হয়তো আর শেষে ভারতের কথা শুনবে না, এবং ভারতের গণতন্ত্র এখন অধঃপতিত। ফলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বিকল্প চিন্তাও করতে পারে যে তারা আর ভারতকে মিত্র ভাববে, নাকি বরং এই অঞ্চলে তারা নতুন মিত্র হিসেবে চীনকে বেছে নেবে। এমন নানা রকম জল্পনা কল্পনা আছে। আভ্যন্তরীণভাবে দলীয় সাংগঠনিকভাবে আর মহাসচিব হিসেবে কন্টিনিউ করতে চাচ্ছেন না তার শারীরিক অবস্থার কারণে। এই অবস্থার বিকল্প কি হতে পারে? অনেকে ভারতের অবস্থান করা যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা বলেন, কিন্তু সেটাও আবার আরেক পক্ষের বিরোধিতা আছে যে তিনি কেন কি কারণে এতদিন ভারতে আছে, সেটি একটা প্রশ্ন আছে। সুতরাং সেটাও গ্রহণযোগ্যতা পাবে তেমন কোনো আভাস ইঙ্গিত নেই দলের সর্বস্তরে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে খুব গ্রহণযোগ্য ব্যক্তি আছেন তেমনটা কিন্তু এই মুহূর্তে নেই। অনেকে মির্জা আব্বাসের কথা ভাবেন, কেউ ঈশ্বরচন্দ্র রায়ের কথা বলেন, কেউ খন্দকার মোশাররফের কথা আগে ভাবা হতো, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে এখন আর ভাবা হয় না। ফলে রুহুল কবির রিজভী কি তাহলে দায়িত্ব নেবেন? সেও কি গ্রহণযোগ্য হবেন কিনা, এরকম নানান প্রশ্ন আছে। হয়তো দলের সাংগঠনিক অবস্থা, নীতি, কৌশল এগুলি খুব গুরুত্বপূর্ণ, যে দল কি লন্ডনের উপর নির্ভরশীল থাকবে, নাকি আভ্যন্তরীণভাবে তারা নিজেরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, এরকম নানা রকম বিষয় থাকতে পারে। ফলে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ইচ্ছা তখনই যেতে পারবেন তাও না, কেননা আইনগত বাধ্যবাধকতা আছে।
বেগম খালেদা জিয়ার সঙ্গে এইসব বৈঠক তখন করতে পারবে না। যদি সরকার মনে করে যে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে বেগম খালেদা জিয়া, তাহলে তাকে কারাগারে ফেরত পাঠাতে পারে। ফলে এটাও একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। উপজেলা নির্বাচন হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। এই নির্বাচনে আওয়ামী লীগ তার মন্ত্রী এমপিদেরকে বলেছে যেন তারা তাদের নিকট আত্মীয়দেরকে নির্বাচনে মনোনয়ন না দেন, অথবা তাদেরকে দাঁড়াতে উৎসাহিত না করেন, অথবা কেউ দাঁড়িয়ে থাকলে তাদেরকে প্রত্যাহার করতে বলেন। এটা আপনারা সবাই, এটাও পুরনো খবর। কিন্তু এই নির্বাচনে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো অংশ নিচ্ছে না, এটাও আপনারা জানেন। এবং বিএনপি বলেছে যে যদি তাদের এই নির্দেশনা উপেক্ষা করে কোনো নেতা, কোনো সমর্থক, কোনো কর্মী এই নির্বাচনে অংশ নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই খবরটাও পুরনো। নতুন খবর হচ্ছে, যেটা আজকে হয়েছে, সেটা হলো বিএনপি তারা যে বলেছিল যে যদি কেউ তাদের দলের যে কোনো পর্যায়ের নেতা যদি এই উপজেলা নির্বাচনে কোনো পদে চেয়ারম্যান হোক, অথবা ভাইস চেয়ারম্যান হোক, অথবা মানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোক, বেসিক্যালি এই পদগুলি তো দলীয় পদ হয়, যদি এখানে কেউ একজন অংশ নেয় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি যে বিএনপি প্রায় 38 জন, কেউ লিখেছে 38 জন, কেউ লিখেছে 45 জন, এরকম বিএনপির নেতা, কেউ সাবেক নেতা, বর্তমান নেতা, এরকম নেতা এই নির্বাচনে অংশ নিয়েছে। এবং নির্বাচনের শেষ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যেটা ছিল, সেই দিনের পরে দেখা গেছে আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে তার এমপি সাহেবরা, অনেক এমপি এবং অনেক মন্ত্রী তাদের নিকটাত্মীয়দেরকে নির্বাচনে থেকে নাম প্রত্যাহার করতে উৎসাহিত করেননি, অথবা পারেননি, যেটাই হোক হয়েছে। অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে নির্বাচন করলে সমস্যাটা কি। এখন ঘটনা হলো, আজকে যে ঘটনাটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো বিএনপি কিন্তু তাদের কথা রেখেছে। এবং যে কথাগুলি বলা হচ্ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা, সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির অনেকেই নির্বাচনে আসছে অমুক তমুক, এবং কারো হিসাবে কিন্তু 45 জনের উপরে আমি দেখিনি। সেখানে বিএনপি আজকে তারাই নিজ দায়িত্বে খুঁজে বের করেছে যে তাদের কতজন লোক, তাদের নেতাকর্মী অথবা কমিটিতে থাকা কতজন লোক এই নির্বাচনে অংশ নিচ্ছে তাদের নির্দেশনাকে উপেক্ষা করে। এবং তাদের সংখ্যা তারা সেরকম 73 অথবা 75 জন তারা খুঁজে পেয়েছে, এবং তাদের সবাইকে তারা বহিষ্কার করেছে প্রাথমিক সদস্য পদ থেকে পর্যন্ত। আমি 73 75 বললাম কেন, আমি আজকের মিডিয়ায় দেখলাম দুটো তালিকা আমি পেয়েছি, কোথাও 75, কোথাও 73, 3-4টা বেশ কয়েকটা পত্রিকা 73 লিখেছে, এবং সেখানে আমি একটা ওদের তালিকাও পেয়েছি রিজভী আহমেদের স্বাক্ষরিত, সেখানে 73 জনের তালিকায় দেওয়া হয়েছে। আবার আরেকটাতে 75 জনের তালিকা দেওয়া হয়েছে। তো সমকাল, প্রথম আলো, ঢাকা পোস্ট, এরা 73 জন বলছে। আর আজকের পত্রিকা দেশ রূপান্তর, প্রতিদিনের বাংলাদেশ, এরা বলছে 75 জনকে বহিষ্কার করা হয়েছে। তো 75 জনের হিসাবে দেখা গেছে যে চেয়ারম্যান পদপ্রার্থী 28 জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 26 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 21 জন। আর 73 জনের যে তালিকাটা, সেখানে কেবল ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 26 জনের জায়গায় 24 জন আছে। এই হলো পার্থক্য। সংখ্যাটা যাই হোক, 73 হোক আর 75 হোক, পত্রপত্রিকার পূর্বে প্রকাশিত সংখ্যার চেয়ে কিন্তু অনেক বেশি। মানে ওনারাই খুঁজে বের করেছেন যে কারা আছে। একটা রাজনৈতিক দলের ক্যারেক্টার কিন্তু এরকমই হওয়া উচিত। তারা একটা নির্দেশনা দিবেন, একটা কথা বলবেন যে তোমরা এই কাজটা করো না, অথবা তোমরা এই কাজটা করো। এই নির্দেশনা দলের যে লোকগুলো, যে কোনো পর্যায়ে নেতা হোক, কর্মী হোক, যদি তারা না মানেন, তাহলে তারা সেই দলের নেতাকর্মী থাকতে পারবেন না। এটাই হলো নৈতিকভাবে সঠিক ব্যাপার। এবং এখানে বিএনপি কিন্তু সেই কাজটাই করেছে যে তারা দলের কথা শুনে নেয়। তোমরা আমাদের কথা শোনোনি, অতএব তুমি আমার দলে থাকার উপযুক্ত নও, এবং তাদেরকে ওনারা বের করে দিয়েছেন। অনেকে বলেন বিএনপি এখন একটা ছোট দল, এভাবে যদি বের করতে থাকে দলে থাকবেটা কি? কিন্তু সেখানে কিন্তু ওই ফর্মুলায় তারা বলেছে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি আমার গোয়াল শূন্য রাখবো, তবু দুষ্ট গরু রাখবো না। যে গরু আমার কথা শুনে না তাকে আমি রাখবো না। আর বিএনপির যে জনসমর্থন শূন্য হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, কাজেই এই সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো যে আওয়ামী লীগ করলোটা কি? আওয়ামী লীগ কি তাদের কথা না শুনতে, যারা না শুনেছে, যারা এটা নিয়ে তর্ক করছে, কুতর্ক করছে, দলীয় সিদ্ধান্তের বিপরীতে কথা বলছে, তাদের ব্যাপারে কি আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবশ্য খুবই মোলায়েম কণ্ঠে একটা হুঙ্কার দিয়েছেন। উনি বলেছেন সময় মতো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সময়টা কবে আসবে কেউ জানে না। উনি কি জানেন? না, উনিও জানেন না। তো এই যে হুঙ্কার, সেই হুঙ্কারের ফলটা কি? যদি আমি বলি সেটার ফল অশ্বডিম্ব, তাহলে কি খুব ভুল বলা হবে? খুব ভুল বলা হবে না। এবং এটা প্রথম পর্যায়ে নির্বাচন কিন্তু 4 পর্বে হবে। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের পক্ষে আরও বেশি এরকম লোক দাঁড়িয়ে গেছে, যারা নাকি দলের সিদ্ধান্ত মানছে না। বরঞ্চ এবার যারা মেনেছে তারা মনে হয় হাহতাশ করছে যে মেনে কি ভুলটা করলাম, না মানলে তো কিছু হতো না। আচ্ছা, এখন আসুন আপনার আরেকটি বিষয় নিয়ে কালবেলা প্রশ্ন তুলেছেন যে আপনি বলেছেন আপনার আশ্রমে 300-র উপরে লোক থাকে, অসহায় ব্যক্তিরা থাকে, কিন্তু সেখানে বাস্তবতা হলো আপনার 300 জনের 10 ভাগ তারা উপস্থিতি পেয়েছে, মাত্র 30 জন 40 জন। এটাই তো ওরা মার খেয়ে গেছে। এই জায়গাটাই ওরা ভুল করছে। কিরকম? ওদের সব তদন্ত সঠিক হইতো যদি ওরা এই তথ্যটা সঠিক দিত।
কারণ কি ওরা সেই তথ্যটাই দেন। ওরা এখানে দেখেন উল্লেখ করছে যারা একটা দোকানে বসে চা খেতে খেতে 2 ঘন্টা করে তদন্ত করছে, আমার বারান্দায় 2-3 জন লোক দেখছে পুরো আশ্রমে। বিষয়টা হলো আমার যে বাবা মারা আছে তারা থাকে রুমের ভিতরে এবং তাদের সকলের শরীরে ঘাপচন আছে, তারা বিছানার মতো এবং তারা শুয়ে বসে কাটায়। তাদের তো আপনি বারান্দায় বসে ইনভেস্টিগেশন করলে হবে না, আপনাকে রুমে যেতে হবে, এক এক করে ঘুমতে হবে। হুম আমার যে প্রতিবন্ধী বাচ্চারা আছে তারা তো সবাই অসুস্থ, তারা থাকে কাঠের খেঁচার ভিতর, হুম যেন উপরে পড়ে না যায়, আঘাত না পায়, ব্যথা না পায়। তো আপনাকে ইনভেস্টিগেশন করতে হলে রুমের ভিতরে আশ্রমের ভিতরে যেতে হবে। হুম এবং আমাদের এখানে তো ওপেন যে আপনি যে কোনো সময় যে কোনো শুভাকাঙ্ক্ষী আসতে পারে। আপনার কি মনে হয় আমার, আপনি যেভাবেই বলেন আমি চিটারি করি বাটপারি করি কোটি কোটি ফলোয়ার বানাইছি, ধরে নিলাম যে আমি বাটপারি করেই কোটি কোটি ফলোয়ার, এই কোটি কোটি ফলোয়ার কি আমার এখানে আসে না, ভিজিট করে না, দেখে না? দেখে তো। হ্যাঁ, আপনার বর্তমান ফলোয়ার্স কতজন এবং আপনি যে উদ্দেশ্যে ইয়ে করেছেন তারা আসলে আপনার সাথে কতটা, আপনার এই অ্যাক্টিভিটিগুলোর সাথে কতটা সহমত পোষণ করে, এই ধরনের আপনি প্রশ্ন। আপনি আমার হুম ভিউজ দেখলেই তো বুঝতে পারবেন যে মানুষ কতটা আহ, জড়িত আমাদের সাথে। এবং আপনাকে তো বললাম আমরা মানুষের দানেই চলি, পুরো টাকাটা আসে মানুষের দানে, মানুষের আমাদের টাকা দেয়, প্রশাসন আমাদের সাপোর্ট করে। আমাদের দেশে যে 999 আছে বা আদার্স যে সংস্থাগুলো আছে, জরুরি সেবা সংস্থাগুলো, তারা অজ্ঞাত মানুষকে তুলে আমার কাছে দিয়ে যায়, ঠিক আছে? এবং আমার যে আচ্ছা। বাবা মারা আছে তাদেরকে ফিঙ্গারিং বলেন বা তাদের তথ্য সংগ্রহের জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ নেই, যে প্রশাসনকে ডেকে নিয়ে আসি যে ভাই আমাকে একটু ফিঙ্গারিং দিয়ে দেন, আমাকে একটু তথ্য বের করে দেন। আমার এটা তো ঠিক। ওপেন চলতেছে এবং 10 বছর ধরে আপনাকে কি মনে হয় যে একটা গোপন জায়গার মধ্যে চলতেছে? ওপেন জায়গাতেছে। এবং যার হুম আমরা এত ফ্যান ফলোয়ার, তার কি খোঁজখবর মানুষ নিতেছে না? প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সবাই হাত দিয়ে করে থাকে এটার পিছনে। আপনাকে বলি, আমাকে নিয়ে আমার পেজে আমি গণমাধ্যম দিয়ে একটা প্লে লিস্ট বানাইছি যেখানে আপনি 400-র অধিক, 2টা পেজে প্রায় 400 নিউজ পাবেন। এই গণমাধ্যম আমার কাছে পেপার কাটিং আছে হ্যাঁ আরো 200-300, এত নিউজ সাংবাদিকরা ওপেন সবসময় আসে। আমাদের শুধু ঈদের দিনই 25টা চ্যানেল নিউজ করছে। আপনি আমার পেজে আইডিতে যান, দেখবেন শত শত নিউজের কপি আছে। তো সাংবাদিক না, আসতেছে। না, ঠিক আছে, সবসময় তো আর সবার চেহারা তো মানে উন্মোচিত একদম পুরোপুরি একটা সময় হয় না, অনেকের চেহারা অনেক সময় অনেক পরে আমরা দেখেছি আমাদের দেশে অনেক হুম ঘটনা ঘটছে। কিন্তু কথা হলো আপনি হুম আপনার বিরুদ্ধে যে বিষয়গুলো এনেছে কালবেলা পত্রিকা, সেটির প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে বা প্রত্যেকটা অভিযোগের বিপরীতে আপনি স্পষ্টভাবে চ্যালেঞ্জ করছেন, তারা যে চ্যালেঞ্জ করছি, অভিযোগ। আর বিরোধিতা করছি। চ্যালেঞ্জ বলতে আমি চ্যালেঞ্জ তো করছি তথ্য। ওরা আমাদের নিয়ে কোনো যাচাই বাছাই ছাড়া কোন হুম রকম কি বলে এটাকে অনুসন্ধান না চালাইয়া একটা হুম ওরা করছে কি, আমার বলি আমার কিছু বাড়ির ভিডিও মানে আমার জীবন বৃত্তান্ত বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দেওয়া বা ছোট ছোট পেজের মানে সংবাদপত্রের কপি টপি নিয়ে অনেক পুরোনো টুরোনো মিলিয়ে ওরা একটা নিউজ করে দিছে। আচ্ছা, ওরা কোনো অনুসন্ধানই নিউজকর্মী চালায় না, আমি ওপেন চ্যালেঞ্জ। অনুসন্ধান ওরা চালান। কোনো আচ্ছা, অনুসন্ধান চালায় এবং এটা ওরা যে 4 মাসের ধরে যেটা বললো এটা একটা ঢাকা মিথ্যা কথা, পুরোটাই আচ্ছা। মিথ্যা কথা বানো। তো দর্শক, আমি আশা করছি আপনি এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।